নমস্কার, পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশোয় আপনাদের জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো একটি ডিজিজ নিয়ে, তার নাম এন্ডোমেট্রোসিস। এটি মহিলাদের, অনেক মহিলা এর মধ্যে সাফার করে এই অসুখটির মধ্যে দিয়ে, কিন্তু সঠিক যে ট্রিটমেন্ট পদ্ধতি বা জীবনশৈলীর পরিবর্তন সেগুলি নিয়ে সঠিকভাবে তথ্যের অভাবের জন্য নীরবে তাদের যন্ত্রণা সহ্য করতে হয় এবং এই যন্ত্রণা কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করে। তাই নারীর নীরব যন্ত্রণা, নীরব লড়াই, এন্ডোমেট্রোসিস, এই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা। এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়েছি প্রফেসর ডক্টর শ্যামল দাশগুপ্ত মহাশয়কে, যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের অবস্টেট্রিক গাইনোকোলজি ডিপার্টমেন্টের সাথে যুক্ত। আজ আমরা ওনার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের বিষয় এন্ডোমেট্রোসিস, নারীর নীরব লড়াই, নীরব যন্ত্রণা। আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি দেখতে চোখ রাখতে পারেন আমাদের কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে, এবং এর সাথে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল পজিটিভ বার্তা, সেখানে চোখ রাখুন। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা শুনতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশন নিন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমরা চলে যাব আমাদের আলোচনা পর্বে। ডক্টর বাবুকে আমাদের এই স্টুডিওয়ে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। নমস্কার, আমি প্রফেসর ডক্টর শ্যামল দাশগুপ্ত, এই হসপিটালে গাইনি অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর হিসাবে যুক্ত আছি। আজকে আমাদের একটি ইম্পর্টেন্ট আলোচনা এন্ডোমেট্রিওসিসে, ম্যাডাম যেমন বললেন, এটা সম্বন্ধে আমরা যেরকম প্রশ্ন উত্তরের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। স্যার, প্রথম আমার আপনার কাছে প্রশ্ন, এন্ডোমেট্রোসিস আসলে কি এবং এটি কিভাবে নারীর শরীরে প্রভাব ফেলে সেই বিষয়ে আমাদের একটু অবগত করুন। এন্ডোমেট্রিওসিস এমন একটি রোগ যেটা প্রায় 10% মহিলাকে গ্লোবালি এফেক্ট করেছে, যেটা কিনা রিসেন্টলি ডায়াগনস্টিক প্রসিডিওর্স ইমপ্রুভ করার জন্য আমরা অনেক বেশি ডায়াগনোসিস করতে পারছি। আসলে জরায়ুর ভেতরে যে টিস্যুর আস্তরণ থাকে, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, এটা জরায়ুর বাইরে অন্য কোনো জায়গায় যদি প্রতিস্থাপিত এবং বৃদ্ধি লাভ করে, তাহলে সেক্ষেত্রে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় সেগুলোকেই সাধারণত আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এই এন্ডোমেট্রিওসিস এমন একটি রোগ, সেই রোগটি দীর্ঘস্থায়ী অবস্থায় থাকে এবং তার নানা রকম অসুবিধা, রোগজনিত সমস্যা এবং কমপ্লিকেশনস বেশ কিছুই হতে পারে, যেটা নিয়ে সবসময় সমস্ত নারীর সচেতন থাকা উচিত। আপনারা শুনলেন কিভাবে এই অসুখটি ছড়ায়। স্যার, আমি পরবর্তী প্রশ্নে আসছি যে এটার প্রাথমিক লক্ষণগুলো কি, মানে কিভাবে মানুষ বুঝতে পারবে যে এন্ডোমেট্রোসিসে সে আক্রান্ত হয়েছে? প্রাথমিক লক্ষণগুলো কি কি? প্রাথমিক লক্ষণ বা সিমটমস বলতে আমরা যেগুলো বুঝি, সাধারণত ঋতুচক্রের সময়ই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। অর্থাৎ ঋতুচক্র শুরুর আগে বা ঋতুচক্র বন্ধ হওয়ার পরে এই রোগ সাধারণত দেখা যায় না। ঋতুচক্রের সময় তলপেটে ব্যথা করা, বিশেষত মাসিকের সময়, যেটাকে আমরা পরিভাষায় সাধারণত ডিসমেনোরিয়া বলি, পেচ্ছাপ এবং পায়খানা পরিষ্কার না হওয়া সত্ত্বেও এবং সেই সময় ব্যথা হওয়া, যেগুলোকে ডিসলেক্সিয়া বলা হয়, অথবা তলপেটে অনিয়মিত বা নিয়মিতভাবে ঋতুস্রাবের সময় অত্যধিক ব্যথার কাতর হওয়া, এবং তাছাড়াও আরও কিছু কিছু লক্ষণ, যেমন কিছু লং টার্ম এফেক্ট, যেমন বন্ধ্যত্বের কিছু কিছু লক্ষণ দেখা যেতে পারে। অন্যান্য জায়গায় পেটের বাইরে অন্য অংশে যদি কিছু হয়, সে সমস্ত জায়গায় কিছু কিছু সিমটমস হতে পারে। আর তাছাড়া এমনি যেগুলো একটু বমি হওয়া, দুর্বল লাগা, কাজে অনীহা, মানসিক অবসাদে ভোগা, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু সঙ্গে থাকে। স্যার, তাহলে পিরিয়ডসের ব্যথা এবং এন্ডোমেট্রোসিসের ব্যথা বোঝার উপায় কি আছে? সাধারণত মাসিকের সময় প্রত্যেক মহিলারই সামান্য একটু পেটে ব্যথা হয়। এইটি একটি সহ্যের মধ্যে থাকে এবং স্বাভাবিক কাজকর্মকে সে সাধারণত ব্যাহত করে না। যদি ব্যথাটি খুব বেশি হয়
এবং তার স্বাভাবিক কাজকর্ম, যেমন স্কুলে পড়া বা কলেজে পড়া মেয়ে যদি তার সেটা ব্যাহত হয়, যিনি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অফিসে যাচ্ছেন বা ঘরের কাজকর্ম করছেন, সেটি করতে পারছেন না, অর্থাৎ ব্যথাটি মাত্রাতিরিক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের কথা ভাবতে হবে। কোন বয়সী মহিলারা বেশি আক্রান্ত হয় এই রোগটিতে সাধারণত? 25, 30, 40 এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ প্রসূতি যে সময়টা হতে পারে এই সময়টাতেই সাধারণত এর প্রাদুর্ভাব দেখা যায়। কোনো কোনো সময় আগেও হতে পারে, কিন্তু সাধারণ বয়সটা 20 থেকে 30-এর মধ্যেই এটা শুরু হয় এবং এটা একটু বেশি হওয়ার দিকে যেতে পারে 30-35 বছর বয়সের সময়। স্যার, এন্ডোমেট্রোসিসের জন্য কি কোনোভাবে ইনফার্টিলিটি দেখা দিতে পারে? হ্যাঁ, এটা একটি বড় খুব সুন্দর প্রশ্ন। এন্ডোমেট্রিওসিসের জন্য সাধারণত কিছুটা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় এবং সেক্ষেত্রে এবং কিছু স্ট্রাকচারাল বা আমাদের যে জরায়ু এবং অন্যান্য যে অর্গানগুলো আছে তাতে কিছু স্ট্রাকচারাল প্রবলেম হওয়ার জন্য বন্ধ্যত্ব হওয়াটা কিন্তু সংখ্যায় বেশি হতে পারে স্বাভাবিকের থেকে, এবং এর কারণ অনেক সময় এন্ডোমেট্রিওসিসকে আমরা দায়ী করি। সঠিক সময়ে ডায়াগনোসিসটা এত কঠিন কেন হয়ে পড়ে এই চিকিৎসার ক্ষেত্রে? যেহেতু এই ডায়াগনোসিসটা শুধুমাত্র সিমটমস এবং সাধারণ ক্লিনিক্যাল এক্সামিনেশন করে একদম সঠিক ডায়াগনোসিস করা সম্ভব হয় না, কিছু ডিপ ইনভেস্টিগেশন যেমন আল্ট্রাসোনোগ্রাফি এবং খুব ভালো হয় যদি ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন করা হয়, সেক্ষেত্রে একদম কারেক্ট ডায়াগনোসিস করা সম্ভব। সেক্ষেত্রে এটা করতে একটু ডিলেড হয়। আর তাছাড়া আরেকটি কারণ থাকতে পারে, সেটা হচ্ছে অল্প ব্যথা, একটু মাসিকের ব্যথা হচ্ছে, এইসব কারণে সাধারণত আমাদের যারা মহিলারা থাকেন তারা কুণ্ঠাবোধ করেন যে এটার ব্যাপারে ডাক্তারবাবুর কাছে যাওয়া বা বাড়ির লোককে বিরক্ত করা, এটার জন্য এমন কি ব্যাপার, একটু ব্যথা নয় সহ্য করি, দুটো ব্যথার বড়ি খাই। এই জন্য এটা অনেক দিন ধরে চলার পর যখন সহ্যের সীমার বাইরে যায় তখন হয়তো অনেকটাই দেরি হয়ে যায়, সেই সময় ডাক্তারের কাছে তারা পরামর্শ নিতে আসেন। বর্তমানে স্যার এর চিকিৎসা পদ্ধতি কি আছে? সার্জারি, ওষুধ, এগুলো যদি একটু বলেন। আসলে এন্ডোমেট্রিওসিস কেন হয় এই কারণটা সম্বন্ধে আমরা যারা গাইনোকোলজিস্ট এবং যারা এই নিয়ে রিসার্চ করেন তারা এখনও দ্বন্দ্বে আছেন। অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন বিপরীতমুখী মাসিক হওয়া, অর্থাৎ টিউবের ভেতর দিয়ে পেটের ভেতরে মাসিকের এন্ডোমেট্রিয়াল অংশ চলে যাওয়া, কিছু ইমিউনিটির কার্যকারিতা সম্বন্ধে কিছুটা অ্যাবনর্মালিটি হওয়া, হরমোনের কিছুটা ইমব্যালেন্স হওয়া, অথবা কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু জেনেটিক কারণও থাকতে পারে, এই রকম একটা সন্দেহ আমরা করি। অর্থাৎ সঠিক কারণটা না জানার জন্য নানা রকম চিকিৎসা পদ্ধতি আছে এবং সেটা নিয়ে চেষ্টা করা হয় যাতে এন্ডোমেট্রিওসিসকে পুরোপুরি নির্মূল করার চেষ্টা অথবা অন্তত কন্ট্রোলে রাখা। এর জন্য কিছু কিছু আমরা ওষুধ ব্যবহার করি এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ওষুধে কাজ না হয় সেক্ষেত্রে আমরা সার্জারির কথা বলি। ওষুধের ক্ষেত্রে আমরা আবার সাধারণত খুব সাধারণ ব্যথার ওষুধ, হরমোন ওষুধ এই সবগুলো ব্যবহার করা হয়, এবং সার্জারির ক্ষেত্রে আমরা অনেক সময় সামান্য সার্জারি করে তাকে যাতে যে সিমটমসগুলো আছে বিশেষ করে বন্ধ্যত্ব বা অন্যান্য ব্যাপারগুলো যদি ইমপ্রুভ করা যায় সেটা চেষ্টা করি। আর আমরা আরেকটাকে বলি ডেফিনিটিভ সার্জারি, সেক্ষেত্রে হয়তো সম্পূর্ণ অর্গানটা, যেটা কিনা সমস্ত অর্গানটি এফেক্ট হয়ে থাকলে এবং তার যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে থাকে সেটাকে ডেফিনিট সার্জারি করে অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়। যেরকম আপনি বললেন যে সমস্ত হিস্টেক্টমি করার কথা, এই ক্ষেত্রে অনেক মহিলা খুবই মানসিকভাবে ভেঙে পড়েন, বা তারপরে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এটার মধ্যে যেতে হয় অনেকে সেটা পারে না। অনেক সময় এটাও বলতে শোনা যে বার্ধক্য এসে আছে, তখন অপশন কি আছে? সেই সময় কি লাইফস্টাইল পরিবর্তন বা খাদ্যাভ্যাস পরিবর্তন এগুলোর মধ্যে দিয়ে কি সঠিক জীবনযাত্রা পালন করে কি থাকা যাবে? এই রোগের হাত থেকে কি মুক্তি পাওয়া যেতে পারে? খুব অসহ্য কষ্ট বা সিভিয়ার সিমটমস এবং সিভিয়ার ডিগ্রি এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ কিনা আমরা এন্ডোমেট্রিওসিসকে অনেকটা গ্রেডে ভাগ করি। গ্রেড 4 টাইপ অফ এন্ডোমেট্রিওসিস অথবা ডিপ ইনফিল্ট্রেটিং, অর্থাৎ কিনা অন্ত্রের ভেতরে বা ব্লাডারের ভেতরে ইনফিল্ট্রেশন হয়েছে, এরকম টাইপের
ক্ষেত্রে আমরা সাধারণত হিস্টেক্টমি অথবা যেটাকে আমরা ডেফিনিটিভ সার্জারি আপনি বললেন এর দিকে আমরা যাই। তার আগে আমরা অন্তত চেষ্টা করি যাতে জরায়ু এবং হরমোনাল ফাংশনটা তার অন্তত কিছুদিন পর্যন্ত মেনটেন হয়। যদি বাধ্য হয়ে আমাদের এটা করতে হয় সেক্ষেত্রে কিছু লাইফস্টাইল মডিফিকেশান নিশ্চয়ই কাজে দেবে। একটা প্রথম কথা হচ্ছে যে অপারেশনের আগে তাকে মানসিকভাবে প্রস্তুত করা, যে সে ব্যথাতে এত কষ্ট পাচ্ছে যে তার কাছে তখন হিস্টেক্টমি হওয়ার পরে যে সামান্য অসুবিধাগুলো হবে সেগুলো অ্যাকসেপ্ট করতে তার সুবিধা হয়, সেই জন্য তার প্রপার কাউন্সেলিং দরকার। তারপরে অপারেশনের পরে তার লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তন, নিজে ব্যায়াম করা, অন্যান্য যে শারীরিক পরিশ্রম করা, নিজেকে মানসিকভাবে উজ্জীবিত করা, এই সমস্ত কাজগুলো সে করতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে এটি এত কষ্টদায়ক বেদনাদায়ক রোগ যে এক্ষেত্রে হিস্টেক্টমি হয়ে যাওয়ার পর মানুষ যে মহিলারা করেন হিস্টেক্টমি, যদিও একটু আগের বয়সে হয়ে যায়, অল্প বয়সে হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু সমস্ত লাইফস্টাইল মডিফিকেশান মেনে চলে বাকি জীবনটা অনেকটাই সুস্থ অবস্থায় থাকতে পারে। স্যার, এন্ডোমেট্রোসিসে আক্রান্ত মহিলার মেন্টাল সাপোর্ট কিভাবে পেতে পারে? আমাদের দেশে এটি একটি পারিবারিক সমস্যা। বিশেষ করে গ্রামেগঞ্জে যে সমস্ত মহিলারা থাকেন, যারা বাড়ির কাজে ব্যস্ত থাকেন, অনেক সময় পুরুষরা বাইরে কাজে চলে যান, সেক্ষেত্রে তারা অসুবিধা এবং কষ্টটা নিজের ভেতরেই বোধ করেন। আমাদের কিন্তু পুরুষদের এক্ষেত্রে একটা দায়িত্ব রয়েছে, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের তাকে সাপোর্ট করা, অর্থাৎ যে সময় ব্যথা হলে তাকে বিশ্রাম দেওয়া, অথবা একদমই কাজ না করতে পারলে তাকে অন্তত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং তার চিকিৎসার ব্যবস্থা করা, প্রপার চিকিৎসা অর্থাৎ ডায়াগনোসিস এবং চিকিৎসা। এটা করলে পরে সবসময় যে বড় অপারেশন লাগে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রেই স্টেজ 1 স্টেজ 2তে আমরা কিছু সাধারণ ওষুধ এবং হরমোন চিকিৎসা দ্বারা অনেকটাই রিলিভ করতে পারি, এবং এটা আমার মনে হয় আমাদের পরিবারের অন্য সদস্যদের একটা বিরাট ভূমিকা রয়েছে এক্ষেত্রে। আপনারা শুনলেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এন্ডোমেট্রোসিস নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা সঙ্গে পেয়েছিলাম প্রফেসর ডক্টর শ্যামল দাশগুপ্ত মহাশয়কে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের পক্ষ থেকে। আজকের এই বিশেষ আলোচনাটি আশা রাখি সকলের শুনলেন, এবং তার পরবর্তী ওনার যে সাজেশন আমরা শুনতে পেলাম, সকলে সেই সাজেশন অনুযায়ী চললে মনে করা হয় যে একটু হলেও আপনাদেরকে আমরা সচেতন করতে পারলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।